আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? স্যার ভালো, আপনি কি মনে আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। সকলেই ভালো আছেন, তাই না? জি স্যার। ওকে। তো আমরা আজকে আমাদের পাঠ শুরু করে দেই, যেহেতু আপনারা মোটামুটি এসেছেন ভালোই। আর তো আমাদের আজকের পাঠ আমরা শুরু করছি। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। প্রথমেই আমরা পাঠ শিরোনাম বের করে নিয়েছি, তারপর আরেকবার দেখে নেই। যে প্রথম ছবিতে আমরা ক্রয় বিক্রয়ের ছবি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবিতেও সেই একই জিনিস। আর আমরা এর আগেই অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে জেনেছিলাম লেনদেন কাকে বলে। তো আমরা সেটাও জেনেছিলাম। তারপর আমরা একটা হিসাব চক্র দেখেছিলাম এবং এর বিভিন্ন ধাপগুলো সম্পর্কে জেনেছিলাম বিগত ক্লাসে। আজকে হচ্ছে আমরা আমরা হিসাব চক্রের দ্বিতীয় যে ধাপ আছে সেটা নিয়ে আলোচনা করছি এতদিন যাবত। আজকে আমাদের আশা করি এই পাঠ শেষ হয়ে যাবে এই অধ্যায়। আমরা দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আজকের পাঠের যে শিক্ষণফল সেটা মাত্র দুইটা বিষয়ের উপর আমরা আলোকপাত করব। এক হচ্ছে লেনদেনের জন্য উপযুক্ত হিসেবে বই চিহ্নিত করতে পারবো, এবং হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দয়া? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ওকে, তাহলে আমরা আরেকটা বিষয়ের উপর জানতে পারবো, সেটা হচ্ছে কি একতরফা দাখিলা পদ্ধতি কি, এটা ব্যাখ্যা করতে পারবো। এটা আপনাদের জন্য নতুন। দুই তরফাটা নতুন, কিন্তু এই ক্লাসে একতরফাটা নতুন। আচ্ছা, এবার আসি আমরা প্রথমে দ্বিতীয় অধ্যায়ে যে আমাদের প্রথমে পাঠ শুরু করলে যেটা আসে সেটা আমরা আরেকবার দেখে নিই। সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান সমূহের হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তারপরে তারই ধারাবাহিকতায় আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় বা ডেবিট ক্রেডিট যে নির্ণয় করতে পারা, এটা আমরা শিখেছি। যেমন আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি যে প্রথম ছবিটা ছিল, এটার সাথে আমরা অনেকদিন যাবত পরিচিত। সেই লেনদেন অধ্যায় থেকে আমরা এই ছবি ইউজ করছি। সেখানে দেখতে পাচ্ছি এই এই মুরব্বিকে দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন বিক্রেতা, এ হচ্ছে ক্রেতা। তো সবজি হচ্ছে বা সবজি যে দোকানে যে দ্রব্য আছে সেটা উনি হচ্ছে বিক্রেতা বা দাতা, আর উনি হচ্ছে কি গ্রহীতা বা ক্রেতা। তাহলে আমরা জানি হচ্ছে সুবিধা গ্রহণকারী হিসাব হচ্ছে কি, সুবিধা প্রদানকারী হিসাব হচ্ছে ক্রেডিট হয়, আর সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট। তাহলে ইনি হচ্ছে সবজির সুবিধা প্রদান করেন, আর ইনি হচ্ছে সবজিটা ওনার কাছ থেকে ক্রয় করে সবজির সুবিধাটা বা মালিকানা গ্রহণ করে থাকে। তাহলে সুবিধা প্রদানকারী হিসাব হচ্ছে ক্রেডিট, আর সুবিধা প্রদানকারী হিসাব হচ্ছে গ্রহণকারী হিসাব হচ্ছে ডেবিট। আর এই যে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে পারলাম, এটাই হচ্ছে দ্বৈত সত্তা বা দুই ব্যক্তির উপস্থিতি বা দুইটা পক্ষ। এর ধারাবাহিকতা আমরা লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতির যে বৈশিষ্ট্য বা মূলনীতি আছে সেগুলো সম্পর্কে জেনেছিলাম। তো দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য সমূহ হচ্ছে 5টি। প্রথম হচ্ছে দুইটি পক্ষ বা দ্বৈত সত্তা থাকবে। তারপর হচ্ছে এক পক্ষ দেবে আরেক পক্ষ পাবে, অর্থাৎ দাতা গ্রহীতা থাকবে। তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট থাকবে, এক পক্ষ ডেবিট হলে অন্য পক্ষ ক্রেডিট হবে সমপরিমাণ। তারপর হচ্ছে কি সমপরিমাণ, যে সমান অঙ্কের আদান প্রদান হবে এবং সামগ্রিক ফলাফল নির্ণয় করা যাবে। এই হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। এবার আমরা ডেবিট ক্রেডিটের যে আরেকটা ধাপ আছে সেখানে চলে যাই, যে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতি কেন এই পদ্ধতি হিসাব রাখি। এই পদ্ধতির হিসাব সমূহের কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো হচ্ছে, প্রথমত এটা পূর্ণাঙ্গ হিসাব, এর মাধ্যমে হিসাব সংরক্ষণ করলে অন্য কোনো উপায় লাগবে না, অন্য কোনো মাধ্যম লাগবে না। লাভ লোকসান নিরূপণ করা যায় বিশদ আয় বিবরণীর মাধ্যমে, গাণিতিক শুদ্ধতা বিশ্লেষণ করা যায় রেওয়া মিলের মাধ্যমে। তারপরে কি আছে, আর্থিক অবস্থা নিরূপণ করা যায় আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে। এছাড়া আছে ভুল ত্রুটি এবং জালিয়াতি প্রতিরোধ করা যায়, এটা হচ্ছে রেওয়া মিলের মাধ্যমে করতে পারি আমরা।
এছাড়া কি আছে, ব্যয় নিয়ন্ত্রণ আছে, যে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রদেয় হিসাব আছে, নগদ প্রদান হিসাব বা হচ্ছে আমরা নগদ হিসাবের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর মোট দেনাপনের পরিমাণ জানতে পারবো আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে, এবং সঠিক কর নির্ধারণ করতে পারবো। আমাদের একটা হিসাব আছে যেটা নাম হচ্ছে ভ্যাট চলতি হিসাব, এর মাধ্যমে আমরা সরকারকে আমাদের প্রদেয় কর বা সঠিক কর নির্ধারণ করতে পারবো। এটা ছোট বড় সহজ সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে কি করা যায়, এটাকে প্রয়োগ করা যায়, তাই এই জন্য এটা হচ্ছে সহজ প্রয়োগ। তারপরে আছে কি সর্বজনীন স্বীকৃত, এটা বিশ্বের সকল দেশে সমানভাবে সমাদৃত, এটাকে সকল দেশে কি হচ্ছে অনুসরণ করে, এটার একটা ইয়া আছে, অর্গানাইজেশন আছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা জেনেছিলাম যে ডেবিটকে কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা প্রথমত হিসাবের অধ্যায়, এর আগে লেনদেনের অধ্যায় জেনেছিলাম যে হিসাব মূলত 5 প্রকার হিসাব আছে, তার মধ্যে হচ্ছে সম্পদ। সেই সম্পদ যদি কি হচ্ছে বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তারপরে কি আছে, আমরা তারপরে ধাপ জেনেছিলাম হিসাব হচ্ছে দায়। দায়ের মধ্যে কি হচ্ছে, দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে হচ্ছে ডেবিট। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব, মানে ওনার সিকিউরিটি, সেক্ষেত্রে যদি সেটা হচ্ছে বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। এরপরে আমরা আরো জেনেছিলাম নামিক হিসাব সমূহ বা আয় ব্যয় হিসাব। তো আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে হচ্ছে কি, হ্রাস পেলে ডেবিট। অনুরূপভাবে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর হ্রাস পেলে ক্রেডিট হবে। মোটামুটি এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, বা এটাকে আমরা স্বর্ণ সূত্র বলতে পারি, কারণ এই সূত্র উপরে ভিত্তি করে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে থাকি এবং অন্যান্য হিসাবের ধাপগুলো অনুসরণ করে থাকি। তাহলে এই 5 প্রকার যদি আপনারা মোটামুটি আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা একবারে রেয়ামিল পর্যন্ত চোখ বন্ধ করে যেতে পারবেন স্টেপ বাই স্টেপ। আর এখানে সহজে আপনি মনে রাখবেন খরচ, ক্ষতি, সম্পত্তি বৃদ্ধি ডেবিট। খরচ, ক্ষতি, সম্পত্তি বৃদ্ধি ডেবিট, আপনি যদি এই 3টা ওয়ার্ড মনে রাখতে পারেন মোটামুটি, তাহলে আপনিও ভালো করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা আসি তারপরে ইয়েতে। আজকের পাঠ আমাদের এখান থেকে শুরু। হিসাবের ধারাবাহিকতা রক্ষার পদ্ধতি, এটা বই থেকে আমরা একটু পরে পড়বো, আগে আমরা এখানে কি লিখছি সেটা জেনে নিই। চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে কি হচ্ছে অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকে। তাহলে প্রতিষ্ঠান হচ্ছে কি মালিক থাকুক আর না থাকুক, তাহলে দেখবেন যে অনেক বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো কি হচ্ছে ধরেন বাবা সৃষ্টি করে দিয়েছে, তার ছেলে ব্যবসা চালাইছে, তারপর তার নাতি পুতি এসে চালাইছে। তো এইটা হচ্ছে কি ব্যবসায়িক চলমান ধারণা, এটা হচ্ছে কি অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। যদি প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায় এবং মুনাফার ধারাবাহিকতা বজায় রাখে বা বজায় থাকে, এবং হচ্ছে কি প্রতিষ্ঠান যদি আইনগতভাবে কোনো ঝামেলায় না পড়ে, তাহলে প্রতিষ্ঠান কি হচ্ছে আজীবন চলবে, অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কি প্রতিটি হিসাবকাল শেষে পুনরায় একই ধারাবাহিকতায় হিসাব সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। 1 বছর শেষ হলে তার পরের বছর আবার সে একই পদ্ধতিতে হিসাব সমূহ চলতে থাকবে, মানে চক্র আকারে শুধু ঘুরতে থাকবে। তারপরে কি আছে, চলতি বছরের সম্পদ এবং দায়ের সমাপনী জের সমূহ পরবর্তী বছরে প্রারম্ভিক জের হিসেবে দেখানো হবে। যেমন মনে করেন গতকাল আপনার কাছে 10 টাকা ছিল, একবারে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনি খরচ টরচ করে আপনার কাছে 10 টাকা ছিল। এখন আজকে ঘুম থেকে উঠলে কিন্তু আপনার কাছে 10 টাকাই থাকে। তাহলে গতকালকে যেটা ছিল আজকে সেটা আছে। এটাই হচ্ছে, ছিলটা হচ্ছে সমাপনী, আর আছেটা হচ্ছে প্রারম্ভিক। মোটামুটি আপনি এইটুকু জেনে রাখেন। এবার বই থেকে কি আছে আমরা একটু পড়ি। চলমান ধারণা নীতি অনুসারে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। প্রতিটি হিসাবকাল শেষে পুনরায় একই পদ্ধতিতে ধারাবাহিকতায় হিসাব রক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ চলতি হিসাবকাল শেষে ধারাবাহিকভাবে পরবর্তী হিসাবকাল আরম্ভ হয় এবং নতুন ভাবে হিসাব লেখা শুরু হয়। ফলে দেখা যায় ব্যবসায়িক লেনদেনগুলো সংগঠিত হওয়ার পর থেকে আর্থিক বিবরণী পর্যন্ত প্রতি বছর হিসাব সংক্রান্ত বিষয়গুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকে। চলতি বছরের সম্পদ এবং দায় সমাপনী জেরসমূহ পরবর্তী বছরে প্রারম্ভিক জের হিসেবে দেখানো হবে। আর সেক্ষেত্রে চলতি বছর শেষের তারিখ, মানে চলতি বছর শেষ তারিখে সম্পদসমূহ ডেবিট এবং হচ্ছে দায়সমূহ ক্রেডিট করে পরবর্তী বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা। এটা যখন আমরা অঙ্কগুলো করব, বিশেষ করে লকডাউন অধ্যায়ে আপনারা এটা সম্পর্কে, এই যে প্রারম্ভিক এবং চলতি সম্পর্কে আপনারা বিস্তারিত আরো জানতে পারবেন। কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না স্যার, নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এবার আমরা একতরফা একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানি। একতরফা আমরা এর আগে জেনেছিলাম দুতরফা দাখিলা পদ্ধতি, এখন তো আমরা একতরফা দাখিলা পদ্ধতি। আগে আমরা একটু জেনে নিই, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তনে ছোট, লেনদেনের সংখ্যা অনেক কম, সেই সমস্ত প্রতিষ্ঠানে কি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়। একবার ছোটখাটো পান দোকান, বিড়ি সিগারেট দোকান, চায়ের দোকান, হ্যাঁ, এগুলা যেমন হচ্ছে আপনি যে হাঁটি হাঁটি যে বিশেষ করে হকার যারা, ঠিক আছে, এরা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে থাকে। তারপর হচ্ছে কি এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটা পক্ষ, কোনো লেনদেনের দুটি পক্ষ, আবার কোনো লেনদেনের কোনো পক্ষই লেখা হয়, মানে কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই। তবে একটা একটু আপনি মনে রাখতে পারবেন, সেটা আমি পরে বলতেছি। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, এটা হচ্ছে মন গড়া পদ্ধতি। স্যার আপনি কি ওগুলো ফেসবুকে দিয়ে দিবেন না? জি হ্যাঁ, ফেসবুকে দিয়ে দেবো। তাহলে স্যার আমার প্রেজেন্টেটর দিয়ে দিতে পারবেন, আমি একটু বাইরে আছি। উম, আচ্ছা হ্যাঁ, ঠিক থাকে। আচ্ছা, স্যার আমার রোল 19 কমার্সে। আচ্ছা, তারপর আসে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট, লেনদেনের সংখ্যা কম, সেই সমস্ত প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে হিসাব সংরক্ষণ করা হয়, এটা আমরা আগে জেনেছি। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটা পক্ষ, কোনো লেনদেনের দুটা পক্ষই, আবার কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এই পদ্ধতিতে কিছু সম্পদ এবং দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ এখানে শুধু সম্পদ আর দায় হিসাবভুক্ত হয়, অন্য কোনো কিছু হিসাবভুক্ত হয় না। বিশেষ করে আপনার আয় ব্যয়গুলা বা ক্ষতি, লাভ, এগুলা হিসাব গুরুত্ব দেওয়া হয় না। ব্যবসায়ের লাভ ক্ষতি নিরূপণের জন্য কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা এখন দেখবো। তাহলে একতরফা দাখিলা পদ্ধতির সূত্রসমূহ, প্রথমত হচ্ছে লাভ। লাভ নির্ণয় করার জন্য যেটা করবেন, সমাপনী মূলধন যোগ উত্তোলন। তাহলে সমাপনী মূলধনের সাথে আপনি উত্তোলন যোগ করবেন, সেখান থেকে বাদ দেবেন হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা হচ্ছে লাভ নির্ণয় করার একটা সূত্র। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে সমাপনী মূলধন জিনিসটা কি আর প্রারম্ভিক মূলধন জিনিসটা কি। তো প্রথমে আমরা একটু জেনে নেই প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন হচ্ছে কি, প্রারম্ভিক সম্পত্তির মোট সম্পদ, সেখান থেকে আপনি প্রারম্ভিক মোট দায় বাদ দিবেন। তাহলে এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। আমরা জানি কি a equal to l plus e, তাহলে এখানে কি দেওয়া আছে, a দেওয়া আছে এবং l দেওয়া আছে, তাহলে a থেকে l বাদ দিলে অটোমেটিকলি কি পাবো আমরা, মূলধন বা ই পেয়ে যাব। এই সূত্রটাকে মানে হিসাব সমীকরণের সূত্রটাকে ব্যবহার করা হয়েছে এখানে, আর কিছুই না। সমাপনী মূলধনের সূত্র একই জিনিস, সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দেবেন, আর এর মধ্যে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে সমাপনী মূলধন, মালিকের যে অধিকার। এই হচ্ছে আমাদের সূত্র। একতরফা দাখিলার মধ্যে সূত্র হচ্ছে কটা, তিনটা: প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ ক্ষতির সূত্রটা। যদি সমাপনী মূলধনের পরিমাণ বেশি হয় বা এই অংশ সমাপনী মূলধন প্লাস উত্তোলন বেশি হয়, তাহলে লাভ হবে, আর যদি কম হয় তাহলে ক্ষতি হবে, সোজা হিসাব। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। কার কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না স্যার। আচ্ছা, নাই। তাহলে একটা অঙ্ক করি আমরা, আপনারা একটু কাজ শুরু করেন দেখি। আপনারা যারা আছেন, আমাকে এই অঙ্কটা এখন এই সামনে যে সূত্রটা করলাম সেটা দিয়ে আমাকে বের করে দেবেন। সেটা হচ্ছে কি, মিসেস সাহেলা খাতুন একজন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী। 2020 সালে তার মোট সম্পদ হচ্ছে কত, এখানে মোট সম্পদ বের করে দিছে 1,50,000 টাকা এবং মোট দায় ছিল 55,000 টাকা। তাহলে তার মালিকানা সত্ত্ব কত বলেন দেখি, কে বলতে পারবে? একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। হ্যাঁ বলেন এটার। আচ্ছা, তারপর হচ্ছে 31 ডিসেম্বর 2020 সালে তার মোট সম্পত্তি ছিল কত? মোট সম্পদের পরিমাণ হচ্ছে এখন 1,60,000 টাকা এবং তার মোট দায় হচ্ছে 65,000 টাকা। এখন আপনাকে বলতে হচ্ছে যে লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো প্রথমে আমরা যেটা করব, প্রারম্ভিক মূলধন বের করব। তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ, সেখান থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দেব। তাহলে ওনার ইয়া ছিল কত, 1,40,000 টাকা ছিল, এই যে আমাদের এখানে 1,50,000 ছিল।
আচ্ছা, এখানে যেহেতু আমরা 1,40,000 দিয়েছি, আপনি তাহলে এখানে 1,40,000 দিয়ে অঙ্ক করা শেষ করেন। 1,40,000 টাকা, তাহলে সেম এখানে আমরা 1,40,000 টাকাই দিলাম। ওকে, আমরা প্রশ্নটা এখানে রাখলাম। মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার সম্পদের পরিমাণ ছিল কত? 1,40,000 টাকা, এবং তার দায়ের পরিমাণ ছিল কত? 55,000 টাকা। তাহলে আমাদের 1,40,000 টাকা থেকে 55,000 টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা, হ্যাঁ, আসছে 85,000। তারপর হচ্ছে কি সমাপনী মূলধনের পরিমাণ। সমাপনী মূলধন কত বলা আছে? এখানে বলা হয়েছে তার মোট 2020 সালের ডিসেম্বরে ছিল 1,60,000 টাকা, এবং সেখান থেকে তার দায় ছিল কত? 65,000 টাকা। বিয়োগ দিলে যা থাকে সেটা হচ্ছে 95,000 টাকা বের হয়েছে। এখন তারপরের সূত্রটা হচ্ছে কি লাভ বা ক্ষতি নির্ণয়ের সূত্র। সেটা হচ্ছে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ হবে এবং প্রারম্ভিক মূলধনের সাথে কি আছে? অতিরিক্ত মূলধন আছে। তাহলে আমরা ধরে নিলাম যে উনি হচ্ছে বছরের সারা বছরে 30,000 টাকা উত্তোলন করেছে, এবং তার তিনি ব্যবসায়িক প্রয়োজনে আরো 20,000 টাকা প্রদান করেছে। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম, তাহলে আমাদের সমাপনী মূলধন যোগ উত্তোলন আর প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, তাহলে যোগ করার পরে এখানে এসেছে হচ্ছে 1,25,000 টাকা, আর এই পাশে হচ্ছে 1,05,000 টাকা। তাহলে আমাদের এখানে লাভ বের হয়েছে, যেহেতু সমাপনী মূলধন এবং উত্তোলনের পরিমাণ বেশি, তাহলে ওনার লাভ হয়েছে কত? 20,000 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা পরে লিখে দেব লাভের পরিমাণ 20,000 টাকা। এখন কার কোনো প্রশ্ন আছে বলেন? কার কোনো প্রশ্ন আছে? এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলেন। স্যার আবার একটু বুঝাই দিবেন। এখানে আমরা লিখেছি যে অঙ্কটা দেখেন, সাহেলা খাতুনের একজন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী। 2020 সালে তার সম্পদের পরিমাণ ছিল 1,40,000 টাকা, এবং হচ্ছে দায় ছিল হচ্ছে কত? 55,000 টাকা। মানে ব্যবসা যখন শুরু করছিল তখন 55,000 টাকা। তাহলে সব প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ দেওয়াই আছে, আপনাকে বের করতে হয় নাই। আর প্রারম্ভিক দায়টা দেওয়া আছে। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে কত? 85,000 টাকা। তারপরে কি বলা আছে? 31 ডিসেম্বর মানে বছরের শেষ দিনে কত ছিল? ডিসেম্বরের তারিখে তার মোট সম্পদ ছিল 1,60,000 টাকা, আর তার দায় ছিল হচ্ছে 65,000 টাকা। তাহলে এখন আপনাকে বলতে বলছে কি লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে। আমরা এখানে আর একটু যোগ করলাম, যেটা আমাদের সূত্রে উত্তোলন এবং অতিরিক্ত মূলধন আছে। তো আমরা ধরে নিলাম যে তিনি সারা বছরে 30,000 টাকার পণ্য বা নগদ টাকা উত্তোলন করেছেন ব্যবসা থেকে, এবং ব্যবসায়িক প্রয়োজনে তিনি 20,000 টাকার মতো প্রদান করেছেন বিভিন্ন খরচ। তাহলে আমরা এখানে লিখতে পারি সূত্র অনুযায়ী, সূত্রটা হচ্ছে কি লাভ বা ক্ষতি ইকুয়াল টু হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ উত্তোলন। তাহলে আমাদের এখন সে অনুযায়ী আমরা ধরে নিলাম যে উত্তোলন হচ্ছে 30,000 টাকা। তো আমরা লিখি সমাপনী মূলধনের পরিমাণ আমরা বের করেছি কত? এই যে 95,000 টাকা। আর উত্তোলন আমরা ধরেছিলাম 30,000 টাকা, দিয়ে লিখলাম, ব্র্যাকেট শেষ করলাম, মাইনাস চিহ্ন বসাইলাম, আবার ব্র্যাকেট শুরু করলাম প্রথম মূলধন। এরপর আমরা লিখলাম কত? প্রারম্ভিক মূলধন। কোথায় পাইছি? এটা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র থেকে পাইছি 85,000 টাকা। ধরে নিলাম তিনি অতিরিক্ত মূলধন করেছেন, নিয়েছেন কত? প্রদান করেছেন ব্যবসায়িক প্রয়োজনে 20,000 টাকা। তাহলে এখন যোগ করি 95,000 টাকা 30,000 টাকা যোগ করলে হচ্ছে কত? 1,25,000 টাকা। আর 85,000 আর 20,000 যোগ করলে হচ্ছে 1,05,000 টাকা। এটা হচ্ছে সমাপনী মূলধন যোগ অতিরিক্ত মূলধন, আর এটা হচ্ছে কি আপনার প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন যেহেতু সমাপনী মূলধনের অংশটা বেশি 1,25,000 টাকা, তাহলে আমাদের অবভিয়াসলি কি হচ্ছে? লাভ হচ্ছে। আর আপনি যদি এই যে উত্তোলন আর মূলধন 0 দিয়ে করেন, তাহলে কত হবে? 10,000 টাকা লাভ। ঠিক আছে? এইভাবে আপনিও চাইলে অঙ্কটা করতে পারবেন সূত্র দিয়ে। আপনি সূত্র জানলে এই অঙ্ক করতে আপনার কোনো সমস্যা হবে না। তার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ঠিক আছে, নেক্সট সামনের দিকে যাই।
এখন আমরা হচ্ছে আপনাদের নৈমিত্তিক গুলো একটু মূল্যায়ন করব। তার আগে আমরা কিছু থিওরি জানি। দুই তরফা দাখিলা পদ্ধতির জনক কে? কে বলতে পারবেন? দুই তরফা দাখিলা পদ্ধতির জনক কে? নামটা বলেন দেখি বেটা। মনে আছে আপনাদের? এনিওয়ান বলেন, দুই তরফা দাখিলা পদ্ধতির জনক কে? বা কার মাথা থেকে এই আইডিয়াটা বাইরে এসেছে? বলেন দেখি ওনার নাম বলেন। জয়া বলো দেখি। মোহনা, নাদিয়া আক্তার, নুসরাত জাহান, সোনিয়া। হ্যাঁ বলো। সব মাইক্রোফোন বন্ধ, ক্যামেরা বন্ধ, খুব শান্তি। আচ্ছা আমি বলে দিই, আমাদের থেকে বসছে, পরে বলতেছি। আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? কে বলতে পারবে? দুই তরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? জানা নাই। আপনারা কি ইচ্ছা করে বলতেছেন না নাকি ওই আউট হয়ে গেছে? আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে কি আপনাদের নিকট, লুকা ফ্যাসিলি কোন দেশের গণিতবিদ ছিলেন? আপনাদের জানা নাই। হিসাব চক্রের কয়টি ধাপ? তাও জানান না আপনারা। আমি বলে দিচ্ছি। হিসাব কত প্রকার? এখন উত্তরগুলো আমি বলে দিচ্ছি। দুই তরফা দাখিলা পদ্ধতির জনক হচ্ছে লুকা ফ্যাসিলি। তারপর দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কি, যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণের মাধ্যমে এক পক্ষকে ডেবিট এবং সমপরিমাণ অর্থ দ্বারা অপর পক্ষকে ক্রেডিট করা হয়, তাকে হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি বলে। তারপর লুকা ফ্যাসিলি হচ্ছে ইতালির ধর্মযাজক ছিলেন, গণিতবিদ ছিলেন। তারপর হিসাব চক্রের ধাপ হচ্ছে কয়টি? আপনাদের বই অনুযায়ী 10টি। আর হিসাব হচ্ছে 5 প্রকার। তারপর হচ্ছে হিসাব সংরক্ষণের জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি বেশ জনপ্রিয়। বেশি জনপ্রিয় হওয়ার কারণটা কেন? কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত। তারপর দুই তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা হচ্ছে এই পদ্ধতিতে দাতা এবং গ্রহীতা দুটি পক্ষ থাকবে এবং মোট ডেবিট অঙ্ক সর্বদা মোট ক্রেডিট অঙ্কের সমান হবে। তারপর আমরা একটা অঙ্ক দেখি, একতরফা দাখিলা পদ্ধতি দেওয়া আছে। জানুয়ারি 2017 তারিখে রুমা ট্রেডার্স এর মোট সম্পদ এবং দায়ের পরিমাণ ছিল কত? 1 লক্ষ টাকা, 1,80,000 টাকা। এবং দায় ছিল কত? 1 লক্ষ শুধু 75,000 টাকা। 31 ডিসেম্বর 2017 তারিখে নগদের পরিমাণ ছিল 80,000 টাকা। মজুদ পণ্য ছিল, মানে সমাপনী মজুদ পণ্য হচ্ছে 34,000 টাকা, দেনাদার 96,000 টাকা, আসলপত্র 40,000 টাকা, পাওনাদার হচ্ছে কত? 45,000 টাকা এবং ব্যাংক ঋণ নিয়েছে, মানে দায় হচ্ছে কত? 50,000। এছাড়া তিনি কি হচ্ছেন, ব্যবসায় বছরের মাঝামাঝি সময়ে অতিরিক্ত মূলধন আনেন 60,000 টাকা, আর ব্যবসাতে মালিক নগদে উত্তোলন করেছেন 35,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে কত? প্রারম্ভিক মূলধন হচ্ছে এই যে প্রারম্ভিক সম্পদ থেকে দায় বিয়োগ দেব, 1,80,000 থেকে 75,000 টাকা বিয়োগ দেব, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। কত আসছে? 1,05,000 টাকা। তারপর সমাপনী দায়ের পরিমাণ বের করতে বলছে। সমাপনী দায় কি দেওয়া আছে এখানে? সমাপনী দায় দেওয়া আছে পাওনাদার 45,000 টাকা এবং ব্যাংক ঋণ হচ্ছে 50,000 টাকা। এই দুটো যোগ করলে 95,000 টাকা হয়। এটাই হচ্ছে আমাদের সমাপনী দায়ের পরিমাণ। তারপরে 2017 সালে মুনাফার পরিমাণ হচ্ছে কি, আমরা এখন এই সম্পদ নগদ 80,000, 34,000, 96,000 এবং 40,000 টাকা যোগ করবো, সেখান থেকে এই দুইটা বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটার সাথে কি করবো আমরা, আবার এই সূত্র অনুযায়ী মান বসাবো। তাহলে আমাদের মোট পরিমাণ হচ্ছে কত? মোট মুনাফা হচ্ছে 25,000 টাকা মোট মুনাফা বের হয়েছে। আপনারা ক্যালকুলেটর করে ক্যালকুলেটিং করে জানাবেন বা মিলে নেবেন। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত কোন হিসাব সংরক্ষণ করা হয় না? এটা আপনাদের বইতে ভুল আছে, একটু কারেকশন করে নেন। এটা হচ্ছে কি, একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যয়গুলো হিসাবভুক্ত করা হয় না। উত্তরটা হবে শুধুমাত্র 3। এটা কিন্তু সঠিক উত্তর এখানে নাই। এটা হচ্ছে শুধুমাত্র ব্যয় এবং আয়গুলো হিসাবভুক্ত করা হয় না, আর বাকি সম্পদ এবং দায় হিসাবভুক্ত করা হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কোনটি সঠিক সূত্র? সঠিক সূত্রটা হচ্ছে কোনটা? প্রারম্ভিক মূল্য সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। তারপর হচ্ছে কি, আর্থিক বিবরণীতে খসড়া রূপে ব্যবহার করা হয় কোনটা? কার্যরূপে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কোনটি ধারাবাহিকতা সঠিক? এই যে এগুলার ধারাবাহিকতা সঠিক হচ্ছে কোনটা? রেয়ামিল, সেখান থেকে সমন্বয় দাখিলা, সেখান থেকে কার্যপত্র, তারপর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী।
আর 10 নম্বর হচ্ছে কি প্রারম্ভিক মূলধন 70 এবং সমাপনী মূলধন কত 90। তাহলে এখানে কত থাকবে লাভ বা ক্ষতি, এখানে কত হবে সমাপনী মূলধনের পরিমাণ যেহেতু বেশি আছে তাহলে লাভ হবে 20,000 টাকা। আর দুই তরফা দাখিল পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে কি সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট হয়, সুবিধা প্রদানকারী হিসাব ক্রেডিট। আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই কাজটা আপনার বাড়ির কাজ করবে একতরফা দাখিল পদ্ধতি। পলাশ একজন ক্ষুদ্র বা মুদি ব্যবসায়ী 2018 সালে তার জানুয়ারিতে তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। উক্ত বছরে উত্তোলন পরিমাণ ছিল 15,000 টাকা। তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করার নাই, মানে জিরো। 31 ডিসেম্বর 2018 সালে তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা, মোট দায় হচ্ছে 30,000 টাকা। এখন আপনাকে তার লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। অঙ্কটা করে আমাকে ইমোতে পাঠিয়ে দিবেন। এবার আমরা হাজিরায় চলে যাই। প্রথমত আপনারা যারা আছেন জয়া রানী, তারপর হচ্ছে মোহনা, তারপর হচ্ছে গিয়ে নাদিয়া আক্তার রুল 3, তারপর হচ্ছে নুসরাত জাহান 15, নুসরাত জাহান রুল 16, আজ পর্যন্ত রুল ঠিক করে রিয়া বাসার 11, তারপর সুমাইয়া 25, সুমাইয়া ইসলাম। ওকে ধন্যবাদ যারা এত কষ্ট করে ক্লাস করছেন। স্যার আজকে তো লাস্ট ক্লাস আপনার সাথে। কেন? স্যার নাকি বলে ক্লাস হবে না, মিস বললো। বললে আমি জানি না তো, আমার কাছে কোনো নোটিশ আসে নাই। আমি ঈদের আগের দিন হবে ক্লাস নেব, কারণ ঈদের পরে পরীক্ষা, আমার সিলেবাস শেষ হয়ে যাবে। আমি এভাবে সিলেবাস শেষ হবে? আগে ক্লাস করতাম 2টা করে, স্কুল খোলা থাকলে আপনাদের ক্লাস হতো তো 2টা ক্লাস হতো, আমি ফিনান্স ক্লাসে ব্যবহার করতাম আগে। এখন আমার সিলেবাস শেষ করতে হবে না, সিলেবাস না শেষ করলে আমি প্রশ্ন করব কি দিয়ে? হ্যাঁ স্যার। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে ঈদের আগের দিন পর্যন্ত ক্লাস করুন। আর সমস্যা থাকলে তো কোনো কথাই বুঝতে না পারছেন? স্যার সমস্যা নাই স্যার। যদি আপনাদের সমস্যা থাকে তাহলে তো কোনো কথাই নেই। যদি না থাকে তাহলে ঈদের আগের দিন পর্যন্ত ক্লাস করুন, কারণ আমাকে সিলেবাস শেষ করতে হবে। আপনাদের সাথে সপ্তাহে ক্লাস মাত্র 3টা, এই 3টা ক্লাস দিয়ে কি হয়? আমরা একটা অধ্যায় রাখতেছে 5 থেকে 6টা ক্লাস। সমস্যা নাই স্যার, আমরা ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে, ব্যক্তিগত সমস্যা থাকলে সেটা আলাদা হিসাব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি উত্তর দেই। আপনার হিসাব বিজ্ঞান বা ফিনান্স সম্পর্কে অঙ্ক করতে গিয়ে যদি কোনো সমস্যার মুখোমুখি হন আমাকে প্রশ্ন করুন, ইমোতে করেন, প্রয়োজনে কল দিবেন। অঙ্ক সহজ স্যার। হ্যাঁ, ফিনান্স এবং অ্যাকাউন্টিং সহ যদি কোনো সমস্যা হয় এই বিষয়গুলো দুইটাতে, তাহলে আমাকে ফোন দিতে পারেন অথবা জানাতে পারেন। ঠিক আছে? আচ্ছা স্যার। আর কোনো প্রশ্ন নাই তাহলে রেখে দিলাম। ভালো থাকবেন না সবাই। স্যার। জি, জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, ওকে, আপনারা ভালো থাকবেন।